আসসালামু আলাইকুম। কী অবস্থা বাচ্চা কাচ্চারা? তো আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই। আজকে আমাদের প্রথম ক্লাস বিজ্ঞানের। সূচিপত্রে রয়েছে যেসব অধ্যায়গুলো সেগুলো একবার দেখে নিই। নিম্ন শ্রেণীর জীব প্রথম অধ্যায়। এই অধ্যায় দিয়ে আমরা আজকে আমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই যাত্রা শুরু করব। তো চলো আমরা প্রথমেই সময় নষ্ট না করে শুরু করে দিই। প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। তাহলে এমসিকিউ আসতে পারে পরীক্ষায় যে নিম্ন শ্রেণীর জীব কোনগুলো। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা এগুলো কি? এগুলো সবই হচ্ছে আমাদের নিম্ন শ্রেণীর জীব। তাহলে আমি এই ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে আমি এগুলো নোট করে দেবো এবং দাগিয়ে দেবো। তোমরাও আমার সাথে সাথে বই খুলে এগুলো নোট করে নিবে, যাতে পরীক্ষার আগে একবার রিভাইজ দিয়ে যেতে পারো। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ছাড়া দেখা যায় না। তাহলে কোন কোন নিম্ন শ্রেণীর জীব অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না? ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা। এটা কিন্তু আরেকটা এমসিকিউ। আচ্ছা, এরা অণুজীবের অন্তর্ভুক্ত। তাহলে এরা কিন্তু অণুজীবের অন্তর্ভুক্ত। অণুজীব তাহলে কি? যারা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যাদের দেখা যায়, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া যাদের দেখা যায় না, অথবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যাদের দেখা যায় তারাই হলো অণুবীক্ষণিক জীব বা অণুজীব। ঠিক আছে? কিছু কিছু ছত্রাক, শৈবাল খালি চোখে দেখা গেলেও, এই যে তাহলে খালি চোখে কাদের কাদের দেখা যায়? ছত্রাক এবং শৈবাল, এদের কিছু কিছু খালি চোখে দেখা যায়, সবাইকে কিন্তু দেখা যায় না। ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। তাহলে ছত্রাক এবং শৈবাল দেখতেও কিছু কিছু ছত্রাক এবং শৈবাল দেখতেও অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে, আবার কিছু কিছু দেখতে খালি চোখেও দেখা যায়। এসব অণুজীব বা আদিজীব মানুষ, গৃহপালিত পশু পাখি ও উদ্ভিদ রোগ সৃষ্টি করে। তাহলে এসব অণুজীব বা আদিজীব, অণুজীবও যা আদিজীবও কি? সেম কথা। মানুষ, গৃহপালিত পশু পাখি ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে। এই যে আমরা বলি না আমরা ভাইরাসে আক্রান্ত হয়েছি, ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছি, ব্যাকটেরিয়ার কারণে মানুষ কি পেটে ব্যথা হয়, তাই না? পেট খারাপ হয়। তাহলে এইসব অণুবীক্ষণ জীবের কারণেই কি হয়? মানুষের বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। আবার পরিবেশে এদের অনেক উপকার ভূমিকা রয়েছে। তাহলে এদের পরিবেশেও কি আবার অনেক উপকারিত ভূমিকা রয়েছে। বোঝা গেছে? এরা যেমন মানুষের ক্ষতি করে, আবার কিছু কিছু এদের ভ্যারাইটিস আছে। ঠিক আছে? এদের মধ্যে আবার কিছু কিছু ভাগ আছে যারা আবার মানুষের উপকার করে। যেমন তোমরা মাটিতে যেসব ব্যাকটেরিয়া থাকে এগুলো ফসল উৎপাদনে সাহায্য করে। এরকম আরও কিছু উদাহরণ দেওয়া যায় যেগুলো মানুষের একই সাথে উপকারও করে আবার ক্ষতিও করে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? সব ব্যাকটেরিয়া এবং ভাইরাস আমাদের ক্ষতি করে না, কিছু কিছু ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের কি উপকারেও কাজে লাগে। আজকে আমরা পড়ব পার্ট 1 এবং 2, অণুজীব জগৎ। আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই। এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না। এদের অধিকাংশেরই কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই। তাহলে সুগঠিত নিউক্লিয়াসটা কি? আমরা এই নিউক্লিয়াস শব্দটা আগে পরিচিত কিনা সবাই জানি না। কেউ কেউ হয়তো পরিচিত হতে পারি, নাও পরিচিত হতে পারি। তবে আমার সাথে থাকলে সামনের ক্লাসগুলোতে আমি নিউক্লিয়াস কীভাবে আঁকতে হয়, নিউক্লিয়াসের মধ্যে একটি সুগঠিত নিউক্লিয়াসের মধ্যে কী কী থাকে এগুলো নিয়ে ডিপলি আলোচনা করব। তো এখানে আমরা কি পড়ব? এখানে যতটুকু আছে ততটুকুই পড়ব। আচ্ছা, এরা অণুজীব নামে পরিচিত। এসব অণুজীব থেকেই সৃষ্টির শুরুতে জীবের সূত্রপাত হয়েছে, তাই অণুজীবদেরকে আদিজীবও বলা হয়। তাহলে অণুজীবদেরকে আদিজীবও বলা হয়। এই পয়েন্টটা তোমরা আমার সাথে দাগিয়ে নেবে। এখানে কি বলেছে? তোমরা ষষ্ঠ শ্রেণীর মার্গিউলিস এবং হুইটেকারের জীবজগতের পঞ্চরাজ্য প্রস্তাবনায় অণুজীব সমূহ মনেরা, প্রোটিস্টা ও ফাঞ্জাই রাজ্য দেখতে পেয়েছো। ঠিক আছে? মনেরা আর কি মনেরা এবং ফাঞ্জাই রাজ্য, এগুলো তাহলে তোমরা দেখে এসেছো ক্লাস 6-এ। আবার অণুজীবের শ্রেণী বিভাগ করতে গিয়ে বর্তমানকালে অণুজীব জগৎকে 3টি রাজ্যে ভাগ করা হয়েছে। ঠিক আছে? তাহলে বর্তমানে অণুজীব বিজ্ঞানী এ জগৎকে কয়টি রাজ্যে ভাগ করছে? 3টি জগতে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, এটা মনে রাখবে। অণুজীব জগৎ, তাহলে অণুজীব জগৎ
অণুজীব জগৎকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 3টি। রাজ্য 1, রাজ্য 2, রাজ্য 3। রাজ্য 1-এ কী আছে? রাজ্য 1 হচ্ছে অ্যাক্যারিওটা, রাজ্য 2 কি? প্রোক্যারিওটা, রাজ্য 3 কি? ইউক্যারিওটা। এবার আমরা রাজ্য 1, 2, 3 বিস্তারিতভাবে পড়ব। রাজ্য 1, অ্যাক্যারিওটা বা আদিকোষী। তাহলে আমরা অ্যাক্যারিওটা মানে যা, আদিকোষী মানেও তাই, এই জিনিসটা মনে রাখতে হবে। এসব অণুজীব এতই ছোট তা সাধারণত আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা যায় না। তাহলে বোঝো একটা জীব কতটা ছোট হলে যে অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না। তাহলে এই লাইন যতগুলো দাগাচ্ছি সবগুলো ইম্পর্টেন্ট, তোমরাও বইয়ে আমার মতো করে দাগিয়ে নিবে। এদের অণুজীব এতই ছোট যে সাধারণত আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না। এদের দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন ভাইরাস। তাহলে ভাইরাস হচ্ছে এমন ধরনের অণুজীব যাদের দেখতে ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। তাহলে ইলেকট্রনিক অণুবীক্ষণ যে যন্ত্রটা, এটার সাহায্যে সবচেয়ে ক্ষুদ্রতম বস্তু দেখা যায়, আর সেই সবচেয়ে ক্ষুদ্রতম বস্তুটাই হলো ভাইরাস। তাহলে অ্যাক্যারিওটা বা আদিকোষী জীবকে দেখতে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় এবং এই অণুবীক্ষণ যন্ত্র ভাইরাস। এতটুকু মনে রাখলেই হবে। এবার আসি রাজ্য 2। রাজ্য 2 হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষী। প্রোক্যারিওটা যা, আদিকোষীও সেম কথা। যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়, যেসব অণুজীবের কেন্দ্রীয় সুগঠিত নয়। কোষের কেন্দ্রিকা কি? কোষের কেন্দ্রিকা হচ্ছে নিউক্লিয়াস। কোষের কেন্দ্রিকা যেই কথা, কোষের নিউক্লিয়াসও সেই কথা, ঠিক আছে? কোষের নিউক্লিয়াস তাহলেও যাদের সুগঠিত নয় তারাই প্রোক্যারিওটা বা আদিকোষী জীব। এটা কিন্তু আমাদের সামনের ক্লাসেও অনেক ইম্পর্টেন্ট একটা কথা, যে প্রোক্যারিওটা বা আদিকোষী মানে এদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়, তারাই হচ্ছে প্রোক্যারিওটা। সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষী বলা হয়। তাহলে সুগঠিত নিউক্লিয়াস না থাকায় এদের কোষকে আদিকোষী বলা হয়, যথা ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটা রাজ্যের একটা উদাহরণ। এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ পরীক্ষার জন্য। রাজ্য 3, ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। ইউক্যারিওটা বা প্রকৃতকোষী হচ্ছে গিয়ে যাদের নিউক্লিয়াস সুগঠিত। যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদের প্রকৃত কোষ বলে, অর্থাৎ যেসব অণুজীবের নিউক্লিয়াস সুগঠিত তারাই কি? প্রকৃত কোষ। যেমন কি শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া, এ ধরনের অণুজীব। এই উদাহরণগুলো মনে রাখতে হবে। তাহলে আমরা যে 3টা রাজ্য পড়লাম, রাজ্য 1, 2, 3, এটা অ্যাক্যারিওটা বা আদিকোষী, প্রোক্যারিওটা বা আদিকোষী এবং ইউক্যারিওটা বা প্রকৃতকোষী, এবং এদের উদাহরণগুলো আমাদের খুব ইম্পর্টেন্টভাবে মনে রাখতে হবে। কারণ পরীক্ষা থেকে এইসব জায়গা থেকে এমসিকিউগুলো এভাবে আসে যে ইউক্যারিওটা বা প্রকৃতকোষী জীবের উদাহরণ কোনগুলো? নিচে তোমার দেয়া থাকবে ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল। তাহলে অপশান কী হবে? শৈবাল। তাহলে আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে। আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। সামনে পরবর্তীতে পার্ট 3 এবং 4 শেষ করব। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে সামনের ক্লাসে।